আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি হচ্ছে। হাতিরপুল সিআর দত্ত এলাকায় দেখা যায় অনেকেই কোরবানি দিচ্ছেন। তারা জানান ঈদের দিনে কসাই সংকট এবং জায়গা সংকুলান না হওয়ার কারণে তারা ঈদের দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন। কসাইরা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেন বলেও জানান অনেকে। কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেছেন রাস্তায় ডিভাইডারে কোরবানির বর্জ্য ফেলায় তা দুর্গন্ধ ছড়াচ্ছে। ঈদের দ্বিতীয় দিন দেওয়ার কারণ হলো যে ঈদের দ্বিতীয় দিন একটু ভেজাল কম থাকে, কষাই জলদি আসে, এই কারণে ঈদের দ্বিতীয় দিন দেওয়াটাই সুবিধা মনে করি। 3টা গরু আমরা 3 ভাই দিই। দেখা যায় জাগারও স্বল্পতার কারণ আছে, যে কারণে লোকেরও সময় কম, যে কারণে কালকে 2টা দিয়েছি, আজকে একটা দিয়েছি আর কি। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর বাসব এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, নগর থেকে শতভাগ বর্জ্য কি অপসারণ হয়েছে? মারফি, কালকে যে কোরবানি হয়েছে সেগুলোর সবগুলো বর্জ্যই অপসারণ হয়েছে। রাজধানী জুড়ে আমরা ঘুরে দেখেছি, কোথাও গতকালের বর্জ্য চোখে পড়েনি, কিন্তু আজকে যেহেতু নতুন করে কোরবানি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে, সেই কারণে কিছু বর্জ্য জমা হচ্ছে। আমরা যে এলাকাটিতে রয়েছি এই এলাকাটিতেও আমরা দেখেছি কোথাও অপরিচ্ছন্ন অবস্থায় নেই, এবং একেবারে যে অনেক ময়লা জমা হয়ে আছে কোরবানির, সেগুলো নেই। দেখছেন যে সিটি কর্পোরেশনের যারা লোকজন রয়েছে তারা কাজ করছেন। এটি দক্ষিণ সিটির মধ্যে বাসাবো এলাকার একটি চিত্র। এখানে বিভিন্ন জায়গা থেকে যারা হয়তো বাসার সামনে ময়লা রেখেছেন, বিভিন্ন রাস্তার পাশে ময়লা রেখেছেন, সেসব জায়গা থেকে সিটি কর্পোরেশনের এসব কর্মীরা ময়লা নিয়ে আসছেন এবং এই নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে এই বক্সগুলোতে তারা ভরছেন এবং সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যাচ্ছে। তো এই দিনব্যাপী এটি চলবে। আমরা কাউন্সিলরের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যারা কুরবানি দিচ্ছেন তাদেরকেও নির্দেশনা দেয়া আছে যেন যত্রতত্র ময়লা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় রাখে, যেখান থেকে সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে আসবে এবং তাহলেই যথাসময়ে ময়লা পরিষ্কার করা সম্ভব হবে এবং এখানে এই নগর একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে, এমনটি তিনি বলছিলেন। আর ব্লিচিং পাউডার ছিটিয়ে যাতে দুর্গন্ধ না হয় সেই ব্যবস্থাটিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে। তো মারফি, এই ছিল আমার কাছে বাসাবো এলাকা থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানা প্রতিশ্রুতি আর উদ্যোগের পরেও নির্ধারিত দরে চামড়া বিক্রি হলো না এবারেও। ঢাকার পোস্তায় মান ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে 200 থেকে 900 টাকায়, আর ছাগলের চামড়ার দাম 10 টাকা। কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম গেলবারের তুলনায় ঢাকায় 50 থেকে 100 টাকা বাড়লেও নির্ধারিত দরের চেয়ে কমে বিক্রি হয়েছে 275 থেকে 300 টাকা। অন্যদিকে ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছেন আড়তদাররা। দর্শক, চামড়ার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পোস্তায় আছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, সকাল থেকে চামড়ার দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন, জানাবেন? মারফি, আপনি জানেন যে ঈদের দ্বিতীয় দিনও রাজধানীতে কিন্তু অনেকেই কোরবানি দিয়ে থাকেন। তো এখানেও কিন্তু কোরবানি শেষ হওয়ার পর কিন্তু ইতিমধ্যে এখানে বেচাকেনা শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে চামড়াগুলো এখানে এসেছিল সেই চামড়াগুলো কিন্তু ইতিমধ্যে লবণ দেওয়া হয়েছে এবং আজকে কিছু কিছু চামড়া এখানে আসছে। তো এখানকার ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার 80% কিন্তু তারা গতকালই কিনেছেন। তো আর বাকি 20 ভাগ আজকে বা কালকের মধ্যে তাদের হয়ে যাবে বলে তারা আশাবাদী। তবে চামড়ার দাম নিয়ে যেটা অভিযোগ রয়েছে সেটা গতকাল রাতে কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ায় তারা কিছুটা দাম কমে কিনেছেন, 700 থেকে 800 টাকায় চামড়া কিনেছেন। তবে আজকে যেগুলো সরাসরি আসছেন খুব দ্রুত সেই চামড়াগুলো কিন্তু তারা 900 থেকে 1000 টাকায় 1100 টাকায় কিনছেন বলে তারা দাবি করছেন। তো গতকালকের যেটা অভিযোগ ছিল এবং এখনও অনেকেই অভিযোগ করছেন যে
চামড়ার দাম যেটা নির্ধারণ করা হয়েছিল তার থেকে আসলে তারা কমে কিনছেন। তবে এইটার মূল কারণ হলো তারা বলছেন যে আসলে এই বছর লবণের দাম প্রতি বস্তায় কিন্তু প্রায় 200-250 টাকা বেড়ে গেছে এবং মজুরি কিন্তু এবার বেড়ে গেছে। তো যার ফলে এবার সরকার চামড়ার দাম নির্ধারণ একটু বেশি করলেও তারা সেই দামে চামড়া কিনতে পারেনি এবং কিছুটা কম দামে কিনতে হয়েছে। তো এমনটাই তারা দাবি করছেন। মারফি। শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চামড়া কেনাবেচার খবর জানাতে বরিশাল নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদ মোবারক। কোরবানিদাতারা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা জানাবেন। মারফি, ঈদ মোবারক আপনাকেও। চামড়ার ন্যায্য মূল্য আসলে পাচ্ছে না। আমি একদম জাস্ট কথাটি যে আপনাকে বলতে চাই, এখানে ট্যানারি শিল্পের সাথে যারা মালিক পক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে বাস্তব পর্যায়ে আসলে সেই দাম দেখানো হচ্ছে না। তার কারণ সরকার এই জেলা পর্যায়ে বা ঢাকার বাইরে যেমন 40 থেকে 45 টাকা নির্ধারিত করে দেওয়া হলেও তারা কিন্তু মাঠ পর্যায়ে সেইভাবে তারা পাচ্ছে না। অর্থাৎ আপনাকে বোঝাচ্ছি, যেই আমার পিছনে যে চামড়াগুলো দেখছেন গরুর চামড়া, এটা একটি চামড়ার দাম তারা যদি ওইভাবে কিনতে হয় তাহলে তারা 8 থেকে 900 টাকা তাদের দাম হয়। অর্থাৎ তারা খুচরো বাজার থেকে কিনে আনতে পারে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে সেটা নয়। যেহেতু তাদের কিনতেই হচ্ছে মাত্র 300 টাকা, আর ঢাকার বাজারে তাদের আরো কম দামে বিক্রি হচ্ছে। কারণ তারা বলছে যে একটা চামড়া যদি তাদের 300 টাকা কিনতে হয় তাহলে এই চামড়াটার প্রসেসিং করতে লবণ সহ অন্যান্য যে খরচগুলো রয়েছে তাদের আরো 300 টাকা বাড়তি লাগে, অর্থাৎ ডাবল খরচ। কিন্তু সেই খরচ কিন্তু তারা পাচ্ছে না। তো তারা বলছে, ট্যানারি শিল্প বলছে যে আসলে পাবলিক চামড়া কিনছেন, পাবলিকের কাছেই বিক্রি করছেন, যে কারণে সরকার যে দাম নির্ধারিত করে দেওয়া হচ্ছে সেই দাম বাস্তবে রূপ নিচ্ছে না। তারা বলছেন যে যদি সরকার এই চামড়াটা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে নিত তাহলে আসলে প্রকৃত দাম তারা পেত এবং এই দামটাই ভোক্তা পর্যন্ত চলে যেতে পারতো। যেহেতু সেটা নেই, সুতরাং চামড়ার দাম 1500 টাকা বেঁধে দিয়ে গেলেও বরিশালের মাঠ পর্যায়ে বড় গরুর চামড়া মাত্র 300 টাকায় বিক্রি হচ্ছে। আর খাসি বা অন্যান্য বকরির যে চামড়াগুলো সেগুলো কোনো হিসাবই নেই। অনেক চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের ক্রয় না করার কারণে। মারফি, বরিশাল থেকে এই ছিল আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী ও সুনামগঞ্জের বিস্তৃত এলাকা। পানিবন্দী অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফলে সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। তারা বলছেন এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই, কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপ অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, খুব কষ্টের মাঝে আছে মানুষ। মেঘে বিঘা রাস্তা আসতেছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ ধরে পানি আইছে, রাত্রে মানুষ ঘুমাইছে বা রাস্তা ঘুমানি হঠাৎ পানি আইছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, টানা বৃষ্টি ও বন্যায় জনজীবনে কি প্রভাব ফেলছে এবং পরিস্থিতি কি অবনতির দিকে যাচ্ছে, জানাবেন বিস্তারিত। মারফি, ঠিক যেমনটা বলছিলেন, আসলে সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে এবং 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফা যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু বেশ ভোগান্তিতে আছেন সীমান্তবর্তী উপজেলার মানুষজন। পাশাপাশি সিলেট শহরের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থাতে আছেন। গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা দুপুরের দিকে কিছুটা কমে আসলেও কিন্তু এখন আবারও গতকাল রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখানকার বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। কৃষিজ জমি যেগুলো আছে সেগুলো পানির নিচে চলে গেছে। পাশাপাশি গোয়াইনঘাট যে সীমান্তবর্তী এলাকা সেটার সাথে কিন্তু সিলেটের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সব মিলিয়ে পানিবন্দী আছেন প্রায় 2 লক্ষাধিক মানুষ। তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে এভাবে যদি আসলে বৃষ্টিপাত হয় তাহলে 2022 সালে যে ভয়াল বন্যার মুখোমুখি হয়েছিল সিলেট, তার থেকেও আরো ভয়াল বন্যার মুখোমুখি হতে পারেন এখানকার মানুষজন। তবে যারা কর্তৃপক্ষ আছেন, জেলা প্রশাসন আছেন, তারা কিন্তু
কিন্তু এই ব্যাপারটি খেয়াল রাখছেন এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এবং আসলে বৃষ্টি কমারই অপেক্ষা করা হচ্ছে। গত 3 ঘন্টায় প্রায় 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আপনি জানেন যে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে সিলেটেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। এখন আসলে বৃষ্টি কমার অপেক্ষা ছাড়া এখানকার মানুষের কোনো উপায় নেই এবং ঈদ আনন্দ কিন্তু অনেকটাই মাটি হয়ে গেছে। মারফি, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা এখানকার বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। কোরবানি ঈদের ছুটিতে যথারীতি ঢাকা এখন ফাঁকা, নেই চিরচেনা যানজট, রাস্তাঘাটে নেই মানুষের ভিড়। ছুটি আর রাস্তাঘাটের এমন অবস্থার সুযোগে বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা যায় মানুষের ঈদ উদযাপন। বিশেষ করে শিশুদের আবদার সবচেয়ে বেশি। তারা গেল কয়েকদিনের আবহাওয়ার কারণে গরম খানিকটা বেশি হওয়ায় তুলনামূলক কম ভিড় দেখা যায় বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শক, রাজধানী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আপনাকে ঈদের শুভেচ্ছা। সাদিয়া, আবহাওয়া তো অনুকূলে নয়, গরমও বেশ খানিকটা বেশি সকাল থেকে, এরপরও বিনোদন কেন্দ্রে কেমন দেখছেন মানুষের ভিড় জানাবেন। মারফি, আপনি জানেন যে রাজধানীর যে ব্যস্ততম রাজধানীতে কিন্তু কোলাহল মুক্ত সময় কাটানোর সুযোগ মানুষের জন্য খুব কম। তো এই সময়টা, ঈদের এই সময়টাকেই আসলে মানুষ ঘোরাফেরার জন্য, পরিবারের সাথে সময় কাটানোর জন্য বেছে নেন। তো সেই জায়গা থেকে আসলে বিনোদন কেন্দ্রগুলোতে আমরা সকাল থেকেই দেখেছি যে পরিবার পরিজন নিয়ে, সন্তানদেরকে নিয়ে বাবা মারা কিন্তু চিড়িয়াখানা, তারপরে শিশু পার্ক যেসব আছে সেগুলোতে কিন্তু ঘুরে ঘুরে দেখছে। আমরা এখন জাতীয় চিড়িয়াখানায় রয়েছি, এখানে সকাল থেকেই আমরা ভিড় করতে দেখেছি অভিভাবকদের সাথে শিশুদের। আর যেহেতু গতকাল ঈদের দিন ছিল, কোরবানির ঈদ, ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারেননি। তারা কিন্তু কালকের ব্যস্ততা কাটিয়ে আজকে সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় এসেছে ঘুরতে। আর অভিভাবক যারা আছেন তারা কিন্তু বলছেন যে সন্তানরা যেহেতু এখন মোবাইলের প্রতি আসক্ত বেশি, মোবাইলের স্ক্রিনের প্রতি তাদের স্ক্রিন থেকে চোখ সরে না, সেই কারণে কিন্তু যাতে প্রকৃতির সাথে, পশু পাখির সাথে তাদের একটি সম্পর্ক তৈরি হয়, তারা যেন ঘুরে দেখে নিজেদেরকে তৈরি করতে পারে, সেই কারণে কিন্তু আসলে সন্তানদেরকে নিয়ে বাবা মা এই চিড়িয়াখানায় আসছেন এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আসলে আছি বানরের খাঁচার সামনে। এখানেই কিন্তু মানুষের অনেক ভিড়, কারণ শিশুরা এই পশু পাখিগুলোকে দেখতে খুব পছন্দ করে। আর এরপরে ভেতরের দিকে যাচ্ছে বাঘ ভাল্লুক সহ আরও যেসব পশু পাখি আছে সেগুলো দেখার জন্য, এবং তারা কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত, যেহেতু এরকম কোলাহল মুক্ত সময় কাটানোর আসলে তাদের সুযোগ হয় না। এই সুযোগটি তারা কাজে লাগিয়েছেন এবং হাতছাড়া করতে চাননি। আর অন্যান্য বিনোদন কেন্দ্রেরও কিন্তু একই অবস্থা, তারা ভিড় করছেন, বিভিন্ন রাইডে উঠছেন, ঘুরে দেখছেন। তো ফাঁকা ঢাকা, এই সময় কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াও খুব সহজ, সেই কারণেই কিন্তু রাজধানীর যেসব বিনোদন কেন্দ্র আছে সেগুলোতে ভিড় করছেন। তো মারফি, এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সংবাদ। 24 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ উত্তর কোরিয়া আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে দেশ দুটির মধ্যে অংশীদারি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। ফলে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে নিরাপত্তা সহ নানা ধরনের সহযোগিতা বাড়বে। এদিকে পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পুতিনের এ সফর নিয়ে শুক্রবার মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেলের সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং কিউন। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। উত্তর কোরিয়া সফর শেষে 19 ও 20 জুন ভিয়েতনাম সফরে যাবেন পুতিন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।